কোন বনেগা ক্রোড়পতি এরকম একটা খুব জনপ্রিয় সিরিজ, যারা আমাদের মতো প্রায় বুড়ো হয়ে যাচ্ছেন, হাফ বুড়ো, তাদের মনে আছে আমাদের অমিতাভ বচ্চন ভারতে করতেন, বাংলাদেশে আমরা খুব আকুল ভাবে দেখতাম। এটা আসলে কে মিলিয়নিয়ার হবে এরকম একটা বিদেশি সিরিজের ভারতীয় সংস্করণ, কোন বনেগা ক্রোড়পতি। প্রতিদিন আমরা ভাবতাম যে কে হবে, তো বাংলাদেশে এখন শুরু হয়েছে কোন বনেগা রাষ্ট্রপতি। চাপে চুপ্পু সাহেব সেই চাপ সহ্য করতে না পেরে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, এবং সেই কারণে স্বাস্থ্যগত কারণ দেখে তিনি পদত্যাগ করে গুলশানে ফিরত গিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতি চেয়ারটা খালি পড়ে আছে, এবং এখনকার আমাদের টেনশন হচ্ছে কে হবে রাষ্ট্রপতি। আমার যদিও সন্দেহ আছে যে এটা নিয়ে আসলে পাবলিকের খুব একটা টেনশন আছে বলে আমার মনে হচ্ছে না। তারপরেও আমরা দেখে নিতে পারি যাদের কথা আসছে তাদের মধ্যে কে হতে পারেন। পুরোটাই সাধারণ গ্যাস। আপনারা এখানের মধ্যে অংশগ্রহণ করতে পারেন কমেন্টের মাধ্যমে এবং আপনাদের ভাবনাটা জানাতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছেন নাসিমুল গনি, মন্ত্রী পরিষদ সচিব। কেন রয়েছেন সেটা আমরা যখন তার আলোচনা শুরু করব তখন বলবো। সেকেন্ড চয়েস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মব সম্রাট, মব পিতা, মবের ইত্যাদি ইত্যাদি, আপনারা বাকিটা বুঝে নেন। সেই ফাটকা বলা ঠিক হবে না, এটা ইজ্জতদার মানুষ। যাই হোক, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন তৃতীয় চয়েসে শোনা যাচ্ছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হতে পারেন আইরিন জুবাইদা খান। আইরিন জুবাইদা খান হচ্ছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বব্যাপী বিরাট পরিচিত, এবং তিনি এখন আমাদের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন জাতিসংঘে। কিসের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন? ইউএন স্পেশাল রেপোর্টার সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি জাতিসংঘে। তিনি হচ্ছেন তৃতীয় চয়েস। চতুর্থ শোনা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির দীর্ঘদিনের মহাসচিব, তার কথা। এর বাইরে আছেন মঈন খানের কথা শোনা যাচ্ছে, বা আরো অন্যান্য কিছু ত্যাগী নেতা যারা এই মুহূর্তে দায়িত্ব পান নাই, বয়স্ক নেতারা আছেন, তাদের কথা শোনা যাচ্ছে। শুরু করতে চাই আমরা নাসিমুল গনিকে দিয়ে, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনিকে দিয়ে। তার কে চয়েস করা হবে বলে অনেক বেশি ভাবা হচ্ছে। কেন ভাবা হচ্ছে সেটার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু যে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন, এইটা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি লিক করেন তিনি হচ্ছেন প্রখ্যাত সাংবাদিক যিনি আল জাজিরার সাথে কাজ করেন, জুলকারনাইন সায়েরকে তার বন্ধুরা, তার সাবেক বন্ধুরাই বলা যেতে পারে, আদর করে কচু ক্ষেতের সাংবাদিক বলেন। কচু ক্ষেতের সাংবাদিক বলার পিছনে এটা কোনো কারণ না যে ওনার বাসা কচু ক্ষেতে বা কচু ক্ষেত এলাকায়, বা তিনি কচু কাটেন বা এরকম কিছু না। যারা বিশেষ করে ঢাকা মহানগরের এলাকাগুলো নিয়ে পরিচিত না, আমার যারা দর্শক ঢাকার বাইরে, তাদেরকে একটু বুঝিয়ে বলি। কচুক্ষেত হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের একটা এলাকা, এবং সেখানে ডিজিএফআই এর দপ্তর আছে। কচুক্ষেতের সাংবাদিক মানে হচ্ছে ডিজিএফআই এর মাধ্যমে আহরিত যে জ্ঞান, সেটা তার মাধ্যমে রিলিজ করা হয়, এটা তার বন্ধু-বান্ধবরা, তার সাবেক বন্ধু-বান্ধবরা বলে থাকেন, এবং এই জন্য তিনি কচুক্ষেতের সাংবাদিক নামে বেশ পরিচিত। সো সেই জুলকারনাইন সায়ের, যার কাছে প্রচুর সোর্স আছে, এবং তার সোর্সগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ভালো ভালো সোর্স। এজ ইজ অল, রাষ্ট্রের একটা বিশাল স্ট্রাকচার এবং ডিজিএফআই ফ্যাট যদি হয়ে থাকেন, আর ডিজিএফআই এর যে ব্যাপক তথ্য সংগ্রহের ক্ষমতা পেশাদার ভাবে এবং অন্যান্য লজিস্টিকের কারণে, রাষ্ট্রের অভ্যন্তরে থাকার কারণে, সুতরাং তার তথ্যগুলো সঠিক হওয়ার কথা। এবং তিনি যখন বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন, খুব দ্রুতই যাচ্ছেন, তখনও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়ায় এটা খুব একটা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল তারেক রহমানের সাথে চুপ্পু সাহেবের একটা ভালোই সম্পর্ক আছে, খাতির আছে, এবং তিনি হয়তো মেয়াদ পূরণ করে যেতে পারবেন। তো দেখা গেল যে সেটা হলো, এবং কিন্তু দেখা গেল যে উনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন এবং এত তাড়াহুড়া করে পদত্যাগ করা শুরু করলেন, এবং ওইখানেই বলা হয়েছে যে নাসিমুল গনিকে বিএনপি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ভাবছে। সুতরাং খবরের প্রথম অংশ যেহেতু ইতিমধ্যে সত্য প্রমাণিত হয়েছে, এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন চুপ্পু সাহেব অলরেডি তার গুলশানের বাসভবনে চলে গিয়েছেন। সুতরাং আমরা নাসিমুল গনিকে খবরের বাকি অংশটাকে গুরুত্ব দিয়ে ভাববো, এবং আমরা ধরেই নিব যে এটা সত্য হতে যাচ্ছে। অনেকেই ভাববেন যে নাসিমুল গনিকে দেওয়া মানে হচ্ছে যে এটা ডিপ স্টেটের, তাহলে কি হলো, এটা কি আরেক খলিল সাহেব হইলো, আর একটা খলিল সাহেবের মতো এখানে রিপ্লেসমেন্ট হচ্ছে? আসলে কিন্তু তা না। নাসিমুল গনি মূলত বিএনপির লোক, এবং তিনি যে কেয়ারটেকার সরকারের সময় যে প্রশাসনে ফেরত এসেছেন, তার অবসর মারিয়ে ভাঙ্গিয়ে কিছু একটা আর কি, অবসর শেষ করে, এটা কিন্তু আসলে তার বিএনপি কোটায় এসেছেন। নাসিমুল গনির দীর্ঘ সম্পর্ক আছে বিএনপির সাথে। তিনি বেগম জিয়ার সাথে
যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ছিলেন। আমি যদি ভুল না করে থাকি 2006 সালে যখন তিনি এডিশনাল সেক্রেটারি পদে পদোন্নতি পান, তারপরে উনি তৎকালীন রাষ্ট্রপতির একান্ত সচিব ছিলেন। এর মানে হচ্ছে যে বিএনপির খুবই ট্রাস্টেড, খুবই বিশ্বাসযোগ্য একটা লোক, এবং বিএনপির যে প্রশাসনে জামাতের বিরুদ্ধে বিএনপির যে টানাপোড়েনের রাজনীতি ছিল ডক্টর ইউনূসের সময়, সেই সময় তিনি বিএনপি রিপ্রেজেন্ট করতেন। সুতরাং তাকে রাষ্ট্রপতি হিসেবে ভাবেন যদি তারেক রহমান, তাহলে সেটার আমি খুব একটা অবাক হই না। যদিও আমলা থেকে রাষ্ট্রপতি করার নজির আমাদের দেশে নেই, কিন্তু এটা হতে পারে, কারণ এখন তো সবই বেনজির অবস্থায় চলছে, এটা হতেই পারে। কিন্তু এটার একটা টেকনিক্যাল ঝামেলা আছে। টেকনিক্যাল ঝামেলা হচ্ছে আরপিও অনুযায়ী নাসিমুল গনি রাষ্ট্রপতি হতে পারবেন না। কেন পারবেন না তা আমরা একটু দেখি। রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কি? সংবিধানের 48(4) অনুচ্ছেদে বলা হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার বেশ কিছু যোগ্যতা আছে। নাম্বার 1, ক 35 বছরের কম বয়স্ক নন, তাকে 35 বছরের বেশি হতে হবে। ক সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হইলে তিনি হতে পারবেন না। এবং গ এই সংবিধান দ্বারা যদি তিনি এর আগে রাষ্ট্রপতি হিসেবে অভিশংসিত হয়ে থাকেন, আগে যদি তাকে ঘাড় ধরে মানে আগে যদি তাকে খেদে দেওয়া হয়, তাহলে হবে না। তো ওই দুটাও প্রযোজ্য হবে না নাসিমুল গনির জন্য। কিন্তু সংসদ সদস্য হওয়ার যোগ্যতা একটা বিরাট প্রশ্ন হবে। কেন প্রশ্ন হবে? কারণ বর্তমান সংবিধান অনুযায়ী, আরপিও অনুযায়ী তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। সংসদ সদস্য হওয়ার যোগ্যতার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে একটা অযোগ্যতা হচ্ছে যে কেউ যদি সরকারি চাকুরিতে থাকেন, তাহলে তিনি চাকুরি শেষ করার পরবর্তী 3 বছরে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা পাবেন না। এটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর 1972-এর 12 ক 12(1) চ উপধারা। আমি উপধারাটা স্ক্রিন দেখে পড়ি, তাহলে আমারও ভুল হয় না, আপনাদের ভুল হয় না। প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকুরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গেছেন এবং ওই পদত্যাগ বা অবসর হওয়ার 3 বছর অতিবাহিত না হয়ে থাকে, তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচিত হবেন না। একটা প্রশ্ন আসতে পারে যে তিনি তো এই মুহূর্তে নাসিমুল গনি হচ্ছেন চুক্তিভিত্তিক নিয়োগে আছেন সরকারের, তিনি তো সরাসরি চাকুরিতে নাই, তাকে কন্ট্রাক্টের মাধ্যমে আনা হচ্ছে। তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিনা? তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, কারণ গত বছর 2025 সালের ডিসেম্বরের 24 তারিখে হাইকোর্টের একটা রায় আছে এই ব্যাপারে। আমি একটু দেখে নিই। 24শে ডিসেম্বর 2025 সালে এ সংক্রান্ত একটা রিট আবেদন বুধবার 24শে ডিসেম্বর খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল আলমের বেঞ্চ। তারা বলেন যে চুক্তিভিত্তিক, ওইখানে কিন্তু আদালত বলে দিয়েছে যে চুক্তিভিত্তিকও যদি কেউ নিযুক্ত হয়ে থাকেন তার ক্ষেত্রে একই ধারা প্রযোজ্য হবে। তারা জিনিসটাকে আর সুস্পষ্ট এবং ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে নাসিমুল গনিকে যদি রাষ্ট্রপতি করতে হয়, সেক্ষেত্রে সংবিধান পুনরায় সংশোধন করা ছাড়া আর কোনো গতি নেই। আমার মনে হয় না বিএনপি এই মুহূর্তে এত বড় ঝামেলায় যাবে। পছন্দের দ্বিতীয় তালিকায় আমার ফেভারিট স্যার, আমি জানি আমরা সবাই বলেছিলাম স্যার 5 বছর থাকেন, 5 বছর থাকেন, 5 বছর থাকেন, স্যার শুনলো না, স্যার চলে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন আমাদের পছন্দের সম্ভাব্য তালিকায় দ্বিতীয়। কারণ অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে বিএনপিকে ক্ষমতা দেওয়ার পিছনে একটা মূল কারণই হচ্ছে যে বিএনপি এবং জামাত মানে ডক্টর ইউনূস তারা একটা ক্ষমতা ভাগাভাগি করবেন, এবং সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটাকে আমি এখনো উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয় এটা খুব সহজ হবে না। নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি জামাত অফ এনসিপি প্যাট্রোনাইজ একটা লোক, যিনি আমরা যদি বলি যে জামাত কেন্দ্রিক যে তথাকথিত উপদেষ্টা যারা ছিলেন, আদিলুর রহমান ছিল, আমার প্রিয় কি যেন এটা 26 লক্ষ ভারতীয় জমদূত আসিফ নজরুল স্যার ছিলেন, এবং অন্যান্য যারা ছিল মাহফুজ টাফুজ, এরা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ব্লকটাকে আবার গণভবনে দিলে যে পাওয়ারের একটা ইমব্যালেন্স হবে, একটা টেনশন থাকবে, তারেক রহমান এই মুহূর্তে সেই টেনশন নিতে রাজি হবেন বলে মনে হয় না। কারণ রাষ্ট্রপতি পদে প্রত্যেকটা দলই চায় খুবই লয়াল একটা লোক, যাকে নিয়ন্ত্রণ করা যাবে, যাকে কন্ট্রোল করা যাবে। এবং এই ক্ষেত্রে বিএনপির ভাগ্য মোটামুটি ভালো। তারা ইয়াজউদ্দিন থেকে শুরু করে অনেক রাষ্ট্রপতিকে পেয়েছিল যারা একেবারে ব্লাইন্ড ভাবে বিএনপি ছিল। একমাত্র দুর্ভাগ্যজনক বিকল্প ছিল বিকল্প ধারার বি চৌধুরী, এবং তাকে শেষ পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে বিএনপি দৌড়া বিদায় করে দিয়েছিল। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন বিএনপি ওইভাবে চাবে না। এখন আপনারা বলবে যে খলিলকে কি বিএনপি ওইভাবে চেয়েছিল? হয়তো চেয়েছিল, পর্দার আড়ালের গল্প আমরা এতটুকু জানি না। কিন্তু যদি ডিপ স্টেট মনোনীত হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে আসতে হতো, তাহলে এর কিছু লক্ষণ আগে থেকে দেখা যেত। কিভাবে লক্ষণগুলো দেখা যেত? প্রথমত ওনাকে আরেকটা পুরস্কার দিয়ে দিত। নিশ্চয়ই আরো অনেক পুরস্কার মেডেল বাংলাদেশে না পৃথিবীতে আছে, যেগুলা তাকে রিসেন্টলি দেওয়া হতো, যে
এবং তার ইমেজ বিল্ড আপ করা হতো, যেটা করা হয় নাই। বাস্তবতা হচ্ছে যে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ এত খারাপ ছিল, মব সম্রাট হিসাবে সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী এবং যুদ্ধাপরাধীদের পেট্রন হিসাবে তাকে যেভাবে চিহ্নিত করা গেছে, যেভাবে জনসমক্ষে পরিষ্কার করে দেখা গিয়েছে, তারপরে ধরেন তার নিজে 666 কোটি টাকার কর মুক্তি, এই লাইসেন্স ওই লাইসেন্স নেওয়ার মাধ্যমে তাকে একটা লোভী, প্রতারক, ভণ্ড লোক হিসাবে জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। ডিপ স্টেট যা করে থাকে, আপনার বিশ্বে বিভিন্ন দেশে থাকবেন, এই সব নোবেল বিজয়ীদেরকে যখন ক্ষমতায় আনা হয়েছে, দে বিকেম ওয়ান টাইম কাপ, গ্লাস, টিস্যু পেপার, হোয়াট এভার ইউ সেড, এদেরকে কিন্তু ডিপ স্টেট পরবর্তীতে আর ব্যবহার করা নাই, তাদেরকে কিন্তু রাজনীতিতে খুব দীর্ঘ সময় রাখা হয় নাই। সেটা আপনি আফগানিস্তানে যদি দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে আমি আফগানিস্তানের কথা বলছি, মায়ানমারে যদি দেখে থাকেন, এদের কিন্তু আবার ক্ষমতায় ফেরত আসার কোনো পথ ডিপ স্টেট, আপনারা জানেন কারা, তারা রাখে নাই। এটা ওয়ান টাইম ক্রাইসিস মুহূর্তে এদেরকে আনা হয় এবং এদের মাধ্যমে দ্রুত চুক্তি, মুক্তি, হাবি জাবি যা যা করো তারা করে স্বার্থ উদ্ধার করে ফেলে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে যে ইমেজ, সেটাও আমার কাছে মনে হচ্ছে না যে তারা এই বিষয়ে তারেক রহমানকে খুব একটা চাপ দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পর্ব এখানে শেষ। তাকে যা ব্যবহার করার করে তারা মুখ মুছে বা হোয়াট এভার, মুখ বলুন বলা ঠিক হবে না, ওই মুছে ফেলে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে নাসিমুল গনি ফার্স্ট চয়েস আমারও কাছে মনে হচ্ছে সম্ভবই না, এটা বেশ জটিলতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে সম্ভাবনাও কম দেখছি। তৃতীয় পছন্দ হিসাবে আছে আইরিন জুবাইদা খান। আইরিন জুবাইদা খান আমার ব্যক্তিগত ভোট, সিলেটি মানুষ, আপনারা জানেন যে একটা সিলেটিদের মতো একটা, হাতে যাই হোক ওই পর্ব বাদ দেন। আইরিন জুবাইদা খান, তিনি মূলত আন্তর্জাতিকভাবে পরিচিত পেয়েছে, তিনি একজন মানবাধিকার আইনজীবী, ব্রিটিশ বাংলাদেশি। তাকে সম্প্রতি বাংলাদেশ সরকার আরেকবার নিয়োগ, মানে তাকে বাংলাদেশ সরকারের সার্ভিসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করছেন। বেশ একটা ঢাকঢাক গড়গুড় আছে যে তাকে করা হতে পারে। কেন করা হতে পারে? এর একটা যোগ্যতা বলা হচ্ছে, আইরিন জুবাইদা খান হচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদার কাজিন এবং তারা, ওই যে বললাম সিলেটি, মানে কিছু পরিবার তারা খুবই ঘনিষ্ঠভাবে একে আরেক সাথে সম্পর্কিত। মাহবুব আলী খান যিনি জুবাইদা রহমানের বাবা, তাদের সাথে পারিবারিক সূত্র এবং কাজিন, সেটা হচ্ছে পারিবারিক একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে। আইরিন খানকে দিলে যেটা হবে, আন্তর্জাতিক একটা রেপুটেশন আছে তার, আন্তর্জাতিক যোগাযোগ এবং কূটনৈতিক জায়গায় বিএনপিও একটা অ্যাডভান্টেজ পাবে, পরিবারের সদস্য বিশ্বাস করা যায়। সুতরাং আইরিন খান একটা চয়েস হতে পারেন। কিন্তু আইরিন খানের চ্যালেঞ্জটা হচ্ছে, আইরিন খান বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কূটচাল, বাংলাদেশের সঠতা, বাংলাদেশের যে ধান্দাবাজ এবং পলিটিক্সের ভিতর দিয়ে যে কাহিনীগুলো করতে হয়, এই বিষয়ে তার জ্ঞান খুব একটা নাই, তিনি ফ্যামিলিয়ার নন। এবং তাকে যদি রাষ্ট্রপতি দেওয়া হয়, রাষ্ট্রপতি ক্রাইসিস মুহূর্তে বিএনপি যে সার্ভিসটা তাদের কাছ থেকে আশা করে থাকে, এটা পাবে না। কারণ বিএনপি প্রত্যেকবার নির্বাচনের আগে একটা ভেজাল করে, মানে করার চেষ্টা করে আরেকবার ক্ষমতা থাকতে পারে না, সেটা অন্য জিনিস, কিন্তু তারা চেষ্টা করে। এবং সেই সময় তাদের একজন খুবই লয়াল, অন্ধ, চাটুকার টাইপের রাষ্ট্রপতি প্রয়োজন, যেটা তারা ধরেন এর আগে পেয়েছিল আব্দুর রহমান বিশ্বাসকে। আপনাদের মনে আছে 96 সালে সেনাবাহিনীর সাথে যখন একটা টেনশন তৈরি হয়, আব্দুর রহমান বিশ্বাস তিনি কিন্তু খুব শক্তভাবে বিএনপি পক্ষে থেকে ওই জেনারেল নাসিমের কুটা বন্ধ করে দিতে পেরেছিলেন, প্রতিহত করতে পেরেছেন। তারপরে যদি আছেন ইয়াসুদ্দিন নয়, কি জন্য ইয়াজউদ্দিন সাহেব যখন আবার একটা 2006-07 সালে ঘোট পাকালেন, তিনি কিন্তু একেবারে হাওয়া ভবনের প্রেসক্রিপশন অনুযায়ী চলেছেন। এতে খুবই অসম্মানিত হয়েছেন বেচারা বুড়ো বয়সে, কিন্তু তিনি বিএনপির কথা শুনেছেন। বিএনপি ওইখানে যে লয়াল লোকটা চায়, যার কোনো চোখের চামড়া থাকবে না, এই জিনিসটা আসলে আইরিন খানের মাধ্যমে তারা আদৌ উদ্ধার করতে পারবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে এবং আমার জানা তারেক রহমানের সন্দেহ আছে। কারণ আইরিন খানকে তার আন্তর্জাতিক একটা রেপুটেশন রক্ষা করতে হবে, তিনি চাইলেই পরবর্তীতে যা ইচ্ছে তা করতে পারবেন না। এবং সেটা যদি হয়, আইরিন খানকে হয়তো বিএনপি এইখানে খুব সিরিয়াসলি আমার মনে হয় না যে বিবেচনা করবে। আর আত্মীয়তা যে খুব একটা কাজে লাগে না, সেটা শেখ হাসিনার দেখে লোকজন বুঝেছে। বোনের জামাই, কুয়াতো বোন না খালাতো বোনের জামাই যেন ছিল না আমাদের প্রিয় যারা ওয়াকার স্যার, সেই ওয়াকার স্যারকে দেখেই লোকজনের শিক্ষা হয়ে গেছে। সো এইটাও একটা বড় অপশন হতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি রাষ্ট্রপতি হতে পারবেন? আমি জানি যে মির্জা ফখরুলকে নিয়ে লোকজন বেশ জনপ্রিয়, মানে জনপ্রিয় একটা দাবি আছে, যে চাহিদা আছে বা প্রত্যাশা আছে, যদি বলি দাবি হবে না, বা প্রত্যাশা আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন। কেন? কারণ তিনি দীর্ঘদিন বাংলাদেশে থেকে শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। যখন খালেদা জিয়া অসুস্থ ছিলেন, খালেদা জিয়া কারাগারে ছিলেন, তারেক রহমান দেশে ছিলেন না, তিনি কিন্তু চেষ্টা করেছেন এই সংগঠনটাকে ধরে রাখতে, বিএনপিকে
ধরে রেখেছেন, রক্ষা করেছেন, এবং তাকে লোকজন ভদ্রলোক রাজনীতিবিদ হিসাবে চিনে। মানে এই রেপুটেশনটা যাদের আছে বাংলাদেশে খুব কম লোকের আছে, তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন। তাকে লোকজন ফালতু কথা বলতে দেখে নাই। তাকে তাকে এক ধরনের রেসপেক্ট সবাই করে। মানে আমি বলছি না যে শুধু বিএনপি করে, অন্যান্য দলের মধ্যেও তার একটা গ্রহণযোগ্যতা আছে, যেমন লোকটা মোটামুটি ভদ্রলোক। সুতরাং এটা একটা ন্যাচারাল চয়েস হওয়া উচিত যে মির্জা ফখরুলের যে বয়স টয়স চিন্তা করে যে তাকে হয়তো একটা রাষ্ট্রপতি পদ দিয়ে সম্মান দেওয়া যেতে পারে। আওয়ামী লীগ কিন্তু এর আগে করেছে, আমরা দেখেছি যে জিল্লুর রহমানকে করেছে বা হামিদ সাহেবকে করেছে। এর পিছনে মূলত এটাই ছিল যে একটা রিটায়ারমেন্টের আগে একটা প্রপার সম্মান দিয়ে দীর্ঘদিনের পার্টি লয়ালিটিকে একটা রিকগনিশন দেওয়া আর কি। আমার কাছে মনে হয় এটা মির্জা ফখরুলের ক্ষেত্রে ঘটবে না। আপনারা যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তারা জানেন যে মির্জা ফখরুল কিন্তু সরাসরি মহাসচিব হতে পারে না। দীর্ঘদিন তাকে ভারপ্রাপ্ত মহাসচিব রাখা হয়েছিল, বছরের পর বছর। ইভেন আমরা লেখালেখি করেছি তখন, বছরের পর বছর তাকে ভারপ্রাপ্ত মহাসচিব রাখা হয়েছিল। এর মানে হচ্ছিল যে বিএনপি, বিশেষ করে তখন যখন তারেক রহমান দেশ চালান, তারেক রহমান ওয়াজ নট গুড, তার গুড বুকে মির্জা ফখরুল ছিলেন না। কারণ তখন কিন্তু আসলে ওইভাবে বিএনপিতে মহাসচিব করার তো আরো কোনো লোকজন ছিল না। বিরোধী দলে আছে স্ট্রাগল, ফাইট, মামলা, হামলা, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় কিন্তু মির্জা ফখরুলকে তারা শেষ পর্যন্ত বাধ্য হয় যখন কয়েক বছর পরে মহাসচিব করেন। কিন্তু তাকে কিন্তু প্রথমেই করা যেত, কারণ তিনি যুগ্ম মহাসচিব থেকে উঠে আসা লোক, তাকে করে নাই। এবং এটা না করার পিছনে মালিক পক্ষের আস্থার অভাব হিসাবে দেখা যায়। সেই আস্থা যে এখনো খুব একটা ফেরত এসেছে, তাকে কিন্তু বর্তমানে মির্জা ফখরুলের যে গুরুত্ব দেখি আমরা, সেটা তাকে বোঝা যাচ্ছে না। বিশেষ করে শিলং যাই হোক, আপনারা জানেন সালাউদ্দিন সাহেব ফেরত আসার পরে মির্জা ফখরুল ইসলাম বয়সের কারণেও আছে, তার একটা বয়সও হয়ে গেছে, শারীরিক চ্যালেঞ্জ আছে, কিন্তু তাকে ওই গুরুত্ব, ওই সম্মান বিএনপিতে এই মুহূর্তে দেওয়া হচ্ছে বলে পর্যবেক্ষক হিসাবে আমার কাছে মনে হয় না। তিনি একজন মন্ত্রী এবং তার মন্ত্রণালয়ে একটা প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, বিখ্যাত মিরো বাড়ির সেই মির ভাই, যিনি গোটা বগুড়াকে মিরো বাড়ি, সীমান্ত বাড়ি, কি যেন বানায় ফেলতেছে 14 গোষ্ঠী 18 গোষ্ঠী লোকজন নিয়ে, সেই শাহে আলমকে বরঞ্চ আমরা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি গুরুত্ব দিতে দেখছি আমরা সরকার, এবং মানে ভিজুয়ালি তাকে দেখা যাচ্ছে। সো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি যদি সেই আস্থা না থাকে, তাকে রাষ্ট্রপতি করা যদিও খুবই ভালো হতো, আমার কাছে মনে হয় যে সাধারণ লোকজনের বেশ এটা প্রশংসা পাওয়া যেত। তারেক রহমান হয়তো মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ভাববেন না। বাকি থাকলেন আমাদের মঈন খান সহ আরো বেশ কিছু নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে থেকে বিচার বিবেচনা করা যেতে পারে। নজরুল ইসলাম খান আমার একজন খুবই পছন্দের রাজনীতিবিদ। নজরুল ইসলাম খান কিন্তু বেশ গুরুত্ব বিএনপিতে আছে, যদিও তিনি নির্বাচন করেন না বা সেখানে নাই, কিন্তু তাকে সম্প্রতিও বিএনপিতে এক ধরনের ভাবগাম্ভীর্যপূর্ণ সম্মান দিতে আমরা দেখেছি, বিশেষ করে খালেদা জিয়ার জানাজার সময় বা ওই টাইমে নির্বাচনকালীন সময় তাকে বিএনপি সামনে এনেছে। সুতরাং পলিটিশিয়ানদের মধ্যে থেকে দিলে আমার কাছে মনে হচ্ছে যে নজরুল ইসলাম খান হয়তো বিএনপির একটা ভালো চিন্তা ভাবনার মধ্যে আছে এবং তার একটা সম্ভাবনা আছে। এর বাইরে সাধারণত দেখা যায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা সাবেক বিচারপতি, এদেরকে রাষ্ট্রপতি করা হয়, বিভিন্ন সময় করা হচ্ছে। এর কারণ হচ্ছে এরা হচ্ছে অনেকটা ঢোড়া সাপের মতো, করিনাকো ফুসফাস মারিনাকো ঢুসটাস, সেই সাপ জানতো গোটা দুই আনতো, গোটা দুই লাগবে না, গোটা এক লাগবে। তারেক রহমান হয়তো সেই রকম কারোর মানে খোঁজে আছেন। সেটা আর একটা চমৎকার কি বলে সারপ্রাইজ হতে পারে আমাদের জন্য। যে সারপ্রাইজ হোক, আমরা আশা করবো অন্তত পক্ষে এস আলমের কোন স্টাফকে আরেকবার দিয়ে দেশকে ওই রকম হাসি ঠাট্টার মধ্যে না ফেলা হবে। কিন্তু বলা যায় না, এস আলমই রাষ্ট্র চালায়, এস আলমরা হাই রাষ্ট্র চালায়। সুতরাং সেটা দেখার অপেক্ষা আছে। কিন্তু আমরা এখন পর্যন্ত যে আলোচনা করলাম, যারা রাষ্ট্রপতি পদে আলোচনা আছেন তাদের কারোই খুব একটা সম্ভাবনা রাষ্ট্রপতি হিসেবে আমি দেখছি না। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন, কি মনে করছেন, সেটা যদি কমেন্টের বক্সে জানান, আমরা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে মিলিয়ে দেখতে পারি। অন্তত পক্ষে একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, আপনি এবং আমরা দুজনে এই মুহূর্তে রাষ্ট্রপতির রেসে নাই।